লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইয়াং রুয়ু শাইয়ানের কাছ থেকে কিউনারকে নিয়ে তারা এখানে যেই ট্রেজার আইটেম চুরি করার জন্য এসেছে সেটা চেক করার জন্য চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরও সে সেখানে কোনো ফায়দা করতে পারে না। আর অপর পাশে বাটলারের ওয়াইফ শাইয়ানের সাথে অনেক বেশি লাভিডাবি হতে শুরু করে। আর তার এরকম বিহেভিয়ার দেখে বাটলার সেখানে অনেকটা রেগে যায়। আর এর কিছুক্ষণ পর ইয়াং রিউ যখন শাইয়ানকে এই বিষয়টাকে আরো একটু বাড়াতে বলে, তখন শাইয়ান সেখানে সরাসরি বাটলারের উপর তার ইভিল স্কিল অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য বাটলার তার উপর অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে শাইয়ানকে সেইখানে চ্যালেঞ্জ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাটলারের এইসব কথা শুনে তার ওয়াইফ সেখানে অনেকটা চিন্তিত হয়ে তাকে থামতে বলে। আর এরই সাথে শুধুই এখানে শাইয়ানের সাথে রুড বিহেভ করতে মানা করে। তার এসব কথা শুনে বাটলার সেখানে অনেকটা রেগে তাকে সেখানেই এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আর এরই সাথে বলে যে প্লিজ এখানে আমাদের মধ্যে নাক গলানোর চেষ্টা করবে না, কারণ এখানে তিনি যেই পার্সনকে অপমান করার চেষ্টা করেছেন তিনি আর কেউ না, তিনি আমাদের মাস্টার। তাই আমি এই বিষয়টাকে এত সহজেই ছেড়ে দিতে পারবো না। এর জন্য তো আমায় এখানে ওনার বিরুদ্ধে একটা না একটা অ্যাকশন নিতেই হবে। তাদের এইসব তর্ক বিতর্ক দেখে সেখানের অডিয়েন্সরা খেতে খেতে এক কার্টুন ফেসের সাথে তাদেরকে বলতে শুরু করে যে হ্যাঁ, এখানে মিস্টার শাইয়ান মিস্টার বাটলারের ওয়াইফের সাথে একটু বেশি মিশুক ব্যবহার করছিল, তাই এখানে বাটলার সঠিক কথা বলছে। আর পাশ থেকে আরেকজন বলে কিন্তু এখানে তো সর্বপ্রথম বাটলারের ওয়াইফই মিস্টার শাইয়ানের কাছে গিয়েছিল, তাহলে মিস্টার শাইয়ান কি করে এখানে ম্যাচ ক্রিয়েট করেছে? এই সব কিছু শুধু এই জন্যই হয়েছে কারণ মিস্টার বাটলারের ওয়াইফ সত্যিই অনেক বেশি হট। তাদের এইসব কথা শুনে পাশ থেকে কেউ চিল্লাতে চিল্লাতে বলে হেই, এইসব আলতু ফালতু কথা বন্ধ করো। যদি এখানে থাকতে চাও তাহলে চুপচাপ এখানে কি হচ্ছে সেটা উপভোগ করো, এর থেকে বেশি আর কিছুই করার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? তাদের এইসব কথা শুনে সেখানে শাইয়ানা অনেকটা রেগে বলে হ্যাঁ, আমি মানছি যে আমি সেই কবিতাটা মিস্টার জুমিংকেই ইঙ্গিত করে বলেছিলাম, কিন্তু আপনার কেন মনে হয় যে আমি সেই কবিতার সাহায্যে মিস্টার জুমিংকে অপমান করতে চেয়েছিলাম অথবা ওনাকে ছোট করতে চেয়েছিলাম? এর মানে কি আপনি আপনার এই কথার ধারা এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার মাস্টারের থিঙ্কিং থেকে আপনার থিঙ্কিং বেশি বেটার, কারণ তিনি এই কবিতাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু অপর পাশে আপনি এই কবিতাটাকেই তুচ্ছ-তাচ্ছিল্য করছেন আর এরই সাথে আমার উপর মিথ্যা অপবাদও দিচ্ছেন। ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে আমি এখানে আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এইসব শুনে তো বাটলার সেখানে আরো অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে মিস্টার শাইয়ান, এখনো সময় আছে, আপনি নিজের দোষ স্বীকার করুন, নয়তো সত্যিই আমি এখানে আপনার প্রতি প্রবক হয়ে যাব। এইসব শুনে সেখানে ইয়াং রয়ে চলে আসে। আর এরই সাথে সে সেখানে বাটলারকে বলে প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন যে মিস্টার শাইয়ান সেই কবিতার ধারা মিস্টার জুমিংকে অপমান করার চেষ্টা করেননি। প্লিজ মিস্টার শাইয়ান, আপনি ওনাকে বুঝিয়ে বলুন, কারণ তিনি না বুঝেই সেই বিষয়ের উপর অনেকটা ভাবুক হয়ে গেছেন। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে হ্যাঁ, এভাবেই চালিয়ে যাও। নিশ্চয়ই যদি এখানে সে এই চ্যালেঞ্জের মাধ্যমে বাটলারকে অনেকটা উইক করে দিতে পারে তাহলে আমরা খুব সহজেই বাটলারের কাছ থেকে সেই সকল ইনফরমেশন বের করে ফেলতে পারবো যার সাহায্যে আমরা সেই বিশাল টর্টলের ভেতর প্রবেশ করতে পারবো। আর যদি একবার এরকমটা হয়ে যায় তাহলে আমরা এখানে যেই কাজের জন্য এসেছি সেটাও খুব সহজে আঞ্জাম দিতে পারবো। তখনই সেখানে শাইয়ানো অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে না, আমি এখন আর এখানে আমার অপমান সহ্য করতে পারবো না। তাই এইখানে যেহেতু বাটলার আমাকে অপদস্থ করার চেষ্টা করছে আর আমাকে এইখানে চ্যালেঞ্জ দিয়েছে, তাই আমি অবশ্যই ওনার সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। আর এরই সাথে আমি এটা প্রুফ করে দেখিয়ে দেব যে এখানে আমি সঠিক। এইসব বলে সে এখানে ভাবতে শুরু করে সত্যি মানতে হবে, বাহির থেকে দেখে তো এই জিনিসটা কেউ বলতেই পারবে না যে এখানে ইয়াং রুয়ু আসলে কি করতে চাচ্ছে। দেখে তো মনে হচ্ছে যে সে এখানে মীমাংসা করার চেষ্টা করছে, কিন্তু না, সে আসলে এখানে আমাদের মধ্যে
এক প্রবল লড়াইয়ের অপেক্ষা করছে। সত্যি মানতে হবে সে অনেক ভালো অ্যাক্টিং করতে পারে। তখনই ইয়াং রুয়ু সেখানে ন্যাকামো করে বলে যে সত্যি যদি এখানে মিস্টার সাইয়ান ওনার সাথে লড়াইয়ের পরিকল্পনা করেই ফেলেন তাহলে আমি এখানে আর আপনাকে বাধা দেব না। কারণ আমি জানি যে যদি এখানে আমি আপনাদের মধ্যে আসার চেষ্টা করি আর শুধুই এখানে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি এখানে আমাকে ঘৃণা করতে শুরু করবেন, যেটা আমি চাই না। এইসব শুনে বাটলার সেখানে অনেকটা রেগে এক স্মাইলের সাথে বলে, সত্যি মিস্টার সাইয়ান, মানতে হবে যে আপনি অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন। কারণ নিশ্চয়ই আপনিও এটা জানেন যে সেই কবিতার সাহায্যে আপনি এখানে কি প্রমাণ করতে চেয়েছিলেন। কিন্তু এরপরও আপনি এখানে কত ক্লিয়ারলি সবকিছুই ইনকার করে দিচ্ছেন। এইসব শুনে সাইয়ান সেখানে অনেকটা রেগে এক ডার্ক লুকের সাথে বলে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে এখন আর এখানে আলতু ফালতু কথা বন্ধ করো। চলো আমরা এখানে আমাদের লড়াই শুরু করি। এটা বলে সে এখানে ভাবতে শুরু করে, সত্য বলতে কি আমি জানি না যে বাটলার কোন ধরনের মার্শাল আর্ট ইউজ করে, যার জন্য প্রথম এখানে যদিও আমার একটু প্রবলেম হতে পারে কিন্তু কোনো সমস্যা নেই, কিছু সময়ের মধ্যেই আমি সব কিছুই কম্প্রিহেন্স করে ফেলবো। আর এরই সাথে যথাসম্ভব পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করব, যাতে করে সে এখানে কোনোভাবেই আমার সেই ট্রুথ অ্যাবিলিটি থেকে বেঁচে ফিরতে না পারে। নিশ্চয়ই এরকম কিছুরই পরিকল্পনা ইয়াং রুয়ো করেছিল। আর এখনের সিচুয়েশনটা ঠিক তার সেই পরিকল্পনার মতোই হচ্ছে। সত্যি মানতে হবে যে সেও প্ল্যানিং এর ক্ষেত্রে একটা জিনিয়াস। আর সেখানে তাদের এইসব কথা শুনে বাটলারের ওয়াইফ সেখানে তাদেরকে নিয়ে অনেকটা চিন্তিত হয়ে যায়। আর এরই সাথে জুমিং এর জামাইকে তাদেরকে থামানোর জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। তখনই সেখানে ইয়াং রুয়ু মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, হ্যাঁ এখানে যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই কন্টিনিউ করো, কিছু সময়ের মধ্যেই আমরা এখানে এক মীমাংসায় চলে আসব। কারণ যদি আমরা এরকম কোনো সিচুয়েশনে চলে আসতে পারি তাহলে আমরা কোনো কষ্ট ছাড়াই সেই ট্রেজার আইটেমটা হাসিল করতে পারবো। এইসব শুনে সাইয়ানো এখানে মাইন্ড টু মাইন্ড কন্টাক্ট করে বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাই এখানে যা কিছু হবে অথবা হচ্ছে এই সব কিছুর মধ্যে আর আসার চেষ্টা করো না, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। এটা বলেই সে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, সত্যি যদি এই সময় আমি এরকম প্লেসে না থেকে আমরা কোনো ফাঁকা জায়গায় থাকতাম তাহলে এতক্ষণে আমি তাকে ধরাশায়ী করে ফেলতাম। কিন্তু আফসোসের বিষয় যে এরকম সিচুয়েশনে আমি এখানে তার উপর কোনো ফিজিক্যাল অ্যাটাক করতে পারবো না, শুধু মেন্টাল অ্যাটাকই করতে পারবো, আর সেটাও সেই ইভিল টেকনিকের সাহায্যে। তাহলে চলো দেখা যাক যে সে কতক্ষণ পর্যন্ত আমার সেই টেকনিকটাকে রেজিস্ট করতে পারে। কারণ আমি তার উপর ততক্ষণ পর্যন্ত মাইন্ড অ্যাটাক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সে নিজের উপর থেকে কন্ট্রোল না হারিয়ে ফেলবে। আর এই সিচুয়েশনের জন্য আমার সেই স্কিলটাই বেস্ট, কারণ সেই স্কিল অ্যাক্টিভেট করার জন্য কোনো ধরনের কোনো সাইন অথবা ইঙ্গিতের প্রয়োজন হয় না। আর এর থেকেও বড় বিষয় হলো এটা যে সেই অ্যাটাকটা আশেপাশের কোনো পার্সনই বুঝতে পারবে না, শুধু সেই পার্সনই হালকা পাতলা সেই সম্পর্কে ধারণা পাবে যার উপর আমি আমার সেই অ্যাটাকটা করব। যদিও সেই অ্যাটাকটা ইনার রিয়েলমের পার্সনদের ওপর অতটাও ইফেক্ট ফেলে না, এরপরও এটা কাজ করে। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেমের বিষয় হলো এটা যে সেই স্কিলটা অ্যাক্টিভ করার জন্য অনেক বেশি ইন্টারনাল এনার্জির খরচ হয়ে যায়। এর একটাই মাত্র কারণ, এটা একটা মাইন্ড অ্যাটাক। কিন্তু এই বিষয়েও আমাকে অতটা টেনশন করতে হবে না, কারণ লাস্ট টাইম 1000 ফেসের বাবা আমাকে যেই পিলটা দিয়েছিল সেই পিলের পাওয়ার এতটাই বেশি যে আমি এর ভেতর থেকে আনলিমিটেড ইন্টারনাল এনার্জি শোষণ করতে পারবো। এরপরও আমার ভেতর অফুরন্ত ইন্টারনাল এনার্জি রয়ে যাবে। তাই সেই পিলের সাহায্যে আমি যত পাওয়ারফুল ইচ্ছা তত পাওয়ারফুল মাইন্ড অ্যাটাক তার উপর করতে পারবো, তাও কন্টিনিউয়াসলি। যদিও এতে হালকা পাতলা ক্ষতি হবে কিন্তু সেটা আমি আমার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে রিপেয়ারও করে ফেলতে পারবো। লাস্ট টাইম যখন আমি ইয়াং রুয়ের সাথে আমার এই স্কিলের প্র্যাকটিস করছিলাম তখন তো সেইখানে আমি অনেক ভালোই পারফর্ম করেছিলাম, কারণ সেখানে শুধু আমি একবার তার উপর সেই মাইন্ড অ্যাটাক করেছিলাম।
আর সেই অ্যাটাকের জন্য সে প্রায় আধা ঘন্টার মতো প্রায় আনকনসিয়াস হয়ে গিয়েছিল। যদিও সে ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের একজন পার্সন, আর এর সাথে সে সাইকিক অ্যাবিলিটির উপর অনেক ভালোভাবেই মাস্টারি হাসিল করে রেখেছে, এরপরও সে আমার সেই অ্যাটাক থেকে বাঁচতে পারেনি। কিন্তু এর কিছু সময়ের মধ্যেই যখন সে এই জিনিসটা বুঝে ফেলেছে যে এখানে কিছু একটা তো ভুল হচ্ছে, তখনই সে সেখানে নিজেকে আবার সেন্সে ফিরিয়ে নিয়ে এসেছে। আর এরই সাথে আমাকে আমার সেই স্কিলের প্র্যাকটিসে আর সাহায্যই করেনি। সত্যি যদি আরও কিছুটা সময় তাকে আমি এভাবেই ম্যানুপুলেট করে রাখতে পারতাম, তাহলে আমি কিউনারের ট্রুথ অ্যাবিলিটি তার উপরও ইউজ করতাম। কিন্তু আফসোস আমি এরকমটা করতে পারিনি। কিন্তু এখন যেহেতু আমার সামনে আমার অপোনেন্ট হিসেবে একজন ইনার রিয়েলমের পার্সন আছে, সেহেতু আমি এখানে আবার তার উপর সেই একই ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি জানি যে ইয়াংরুর মেন্টাল অ্যাবিলিটির থেকে বাটলারের মেন্টাল অ্যাবিলিটি অনেক বেশি উইক, তাই আমার মনে হয় 1 ঘন্টার মধ্যেই আমি তাকে এখানে এতটাই মেন্টালি উইক করে ফেলবো যে এরপর আমরা অনায়াসে কিউনারের সাহায্যে তার কাছ থেকে সকল সত্য বের করে ফেলতে পারবো। এতে করে সত্যিই আমাদের এই মিশনের প্রোগ্রেস অনেক ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে। সাইয়ান যখন এইসব কিছু ভাবছিল, তখনই বাটলারের কাঁধে কেউ একজন হাত রাখে, যার জন্য বাটলার সেখানে শান্ত হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার ইঙ্গিত বুঝতে পারে আর এর জন্য সম্মতি জানায়। তখনই আমরা দেখতে পাই সেই পার্সন আর কেউ না, মিস্টার জুমিং এর জামাই ছিল। সে বলে, আমি বুঝতে পারছি না যে আপনারা এখানে এইসব আলতু ফালতু কথা কেন বলছেন, আর কেনই বা এখানে লড়াই করার চেষ্টা করছেন। আপনারা কি জানেন না এটা কোন প্লেস, আর এই প্লেসের মালিকানা এই সময় কার? এরপরও আপনারা এখানে কোন বিবেকে লড়াই করার চেষ্টা করছেন? নিশ্চয়ই মিস্টার সাইয়ান, আপনিও এই জিনিসটা জানেন যে আপনি ব্যাঙের সাথে তুলনা করে আমার শ্বশুর মশাইকে নিয়ে যেই কবিতাটা আবৃত্তি করেছেন, সেটা কোনো নর্মাল কবিতা ছিল না। হ্যাঁ, আমি মানছি যে সেই কবিতাটা অনেক বেশি অ্যামেজিং ছিল, কিন্তু এরপরও এই জিনিসটা তো দেখতে হবে যে সেই কবিতাটা এমন এক কবিতা ছিল যার ভেতর অনেক বেশি অহংকার আছে। আর এরকম একটা কবিতা আপনি আমার শ্বশুর মশাইয়ের জন্যই ওনার উপর লিখেছেন। আপনি কি জানেন এমন কোনো কবিতা যদি হায়ার আপস অথবা আমাদের সেক্টর লিডার সহ বাকি হাই ক্লাস মেম্বাররা জানতে পারে, তাহলে ওনাদের মনে আমার শ্বশুর মশাইকে নিয়ে কেমন ফিলিংস তৈরি হবে? নিশ্চয়ই তাদের সবার মনে এই একটা কথাই আসবে যে তিনি এই কবিতার সাহায্যে নিজেকে অনেক বড় মনে করেন। মিস্টার সাইয়ান, আপনি তো এমন কোনো পার্সন না যে এই সম্পর্কে জানবেন না, কারণ আপনাকে আপনাদের সেক্টর আশেপাশের পুরো অঞ্চলের মধ্যেই সকলে মাস্টার বলে আখ্যায়িত করে রেখেছে। এর মানে নিশ্চয়ই খুব সহজেই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে এই কবিতার ইম্প্যাক্ট ফিউচারে আমার শ্বশুর মশাইয়ের উপর কেমন পড়তে পারে। তাহলে বলুন, এখন আপনি এই সম্পর্কে কি বলতে চান? এইসব শুনে সাইয়ান সেখানে অনেকটা নিরাশ এক্সপ্রেশনের সাথে বলে, সত্যি আমি জানতাম না যে আপনি আমার আর আমার সেই কবিতা সম্পর্কে এমন কিছু ভাবেন। কিন্তু সত্য বলতে কি, আমার তো এমন কোনো ইন্টেনশনে ছিল না। আমি তো শুধু এখানে মিস্টার জুমিংকে খুশি করার জন্য একটি কবিতা আবৃত্তি করেছি, তাও ওনার রুলস মোতাবেক। যে এখানে তিনি বলেছিলেন যে আমাকেই মেনশন করে একটি কবিতা তৈরি করো, আর আমিও ঠিক তেমনটাই করেছি। এরই জন্য আমি আর সেই সময় এটা ভাবিনি যে এর মিনিং কেমন হবে, ওনার উপর কি আদৌ কোনো প্রবলেম আসবে কি আসবে না। তার এরকম এক্সপ্রেশন আর এইসব কথা শুনে জুমিংয়ের জামাই ভাবতে শুরু করে, সত্যিই আমি বুঝতে পারছি না যে তিনি আসলে এখানে কি ভাবছেন, কারণ তিনি এখানে যেই অঙ্গি ভঙ্গি আর টোনের সাথে কথা বলছেন, তাতে তো মনে হচ্ছে যে তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। কিন্তু যত যাই হোক, যেহেতু এখানে ওনারও ফল্ট আছে, আর উপর থেকে এখানে বাটলার তাকে একটা চ্যালেঞ্জ করে দিয়েছে, আর তিনি সেই চ্যালেঞ্জ একসেপ্টও করে নিয়েছেন, সেহেতু আমি এখানে তাকে এক শিক্ষা দেওয়ার জন্য মিস্টার বাটলারকে একটা সুযোগ করে দিতে চাই, যাতে করে ফিউচারে তিনি আর কখনোই এরকম কিছু করার অথবা বলার সাহস করতে না পারে। এইসব ভেবেই সে সেখানে অনেকটা শান্ত হয়ে বলে যে মিস্টার বাটলার, যেহেতু এই সময় আমরা এরকম এক সভার মধ্যে আছি, যেই সভার প্রতিষ্ঠাতা আমার শ্বশুর মশাই, আর তুমি ওনার প্রতি অনেক বেশি লয়েল,
এরপরও তোমায় এখানে এত মানুষের সামনে এমন তামাশা ক্রিয়েট করাটা ঠিক হয়নি। কিন্তু এখন যেহেতু তুমি এখানে মিস্টার সাইয়ানকে চ্যালেঞ্জ দিয়েই দিয়েছো আর মিস্টার সাইয়ানও এটা একসেপ্ট করে নিয়েছে, সেহেতু আমাদেরকে তো এখানে একটা কম্পিটিশন করতেই হবে। আর সবথেকে বড় কথা হলো এটা যে আমরা এই সময় যেই প্লেসে আছি সেই প্লেসের মধ্যে যেই ধরনের কম্পিটিশন হওয়ার কথা ছিল সেটা হলো সাহিত্য কম্পিটিশন। তাই আমরা এখানে কোনো ধরনেরই কোনো ফিজিক্যাল ফাইট না করে সরাসরি সাহিত্য কম্পিটিশনের উপরই ফোকাস করি। তাই চলুন আমরা এখানে একটি ছোট্ট সাহিত্যের কম্পিটিশন করি। কারণ এখানে যদি আমরা এমন এক কম্পিটিশনের আয়োজন করি তাহলে সেই কম্পিটিশনের মাধ্যমেই আপনাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো দ্বন্দ্ব থেকে থাকে তাহলে তার মীমাংসা হয়ে যাবে আর সব কিছুই সমাধান হয়ে যাবে। তার এসব কথা শুনে সেখানে সাইয়ান আর বাটলার তারা দুজনই অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে তারা একসঙ্গে বলে, কি সাহিত্যের কম্পিটিশন? এটা শুনে জুমিং এর জামাই বলে, হ্যাঁ ঠিক শুনেছেন, সাহিত্যের কম্পিটিশন। এই কম্পিটিশনের মধ্যে যে রুলস হবে সেই রুলস আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম রুলস হলো এটা যে আমি আপনাদেরকে একটা টপিক দিব, আপনাদেরকে সেই টপিকের উপরই একটি কবিতা আবৃত্তি করতে হবে। আর একটা টপিকের উপর আপনারা শুধু একটাই মাত্র কবিতা আবৃত্তি করতে পারবেন, সেই টপিক আর কোনোভাবেই রিপিট করা যাবে না। আর দ্বিতীয় রুলস হলো এটা, আপনাদেরকে কবিতা আবৃত্তির জন্য 3 মিনিট করে সময় দেওয়া হবে। এই 3 মিনিটের মধ্যেই আপনাদেরকে আপনাদের সেই টপিকের উপর কবিতা আবৃত্তি করতে হবে। যদি আপনাদের মধ্যে কেউ 3 মিনিটের মধ্যে কবিতা আবৃত্তি করতে না পারেন তাহলে সেই পার্সন সেই রাউন্ডে হেরে যাবে। তাহলে বলুন আপনারা কি এই কম্পিটিশনের জন্য প্রস্তুত? এইসব শুনে সেখানের সকল অডিয়েন্স অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলাবলি করতে শুরু করে যে কি এইখানে আরো একটা কবিতা প্রতিযোগিতা। সত্যিই আমি বুঝতে পারছি না যে মিস্টার জুমিং এর জামাই এখানে এরকম কোনো প্রতিযোগিতার কথা কেন বলেছেন। কারণ এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে যে বাটলার মিস্টার সাইয়ানের তুলনায় কবিতা আবৃত্তির দিক থেকে অনেক উইক। আর অপর পাশে মিস্টার সাইয়ান সম্পর্কে তো আর কিছুই বলার দরকার নেই, কারণ তিনি কবিতা আবৃত্তির দিক থেকে একজন মাস্টার। এরপরও তিনি কেন তাদের দুজনের মধ্যে কবিতা আবৃত্তির চ্যালেঞ্জ রাখার কথা বলছেন, সত্যি কিছুই বুঝতে পারছি না যে আসলে এখানে তিনি এই কম্পিটিশনের মাধ্যমে কি প্রমাণ করতে চাচ্ছেন। আর তাদের এইসব কথা শুনে সেখানে ইয়াং রুইও অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি আমি বুঝতে পারছি না যে কেন তিনি এখানে এত অদ্ভুত কম্পিটিশনের প্রস্তাব রেখেছেন। আমার তো এখানে বড় কোনো ভুল মনে হচ্ছে। এখন তো মনে হচ্ছে আমি এখানে বড় কোনো মিস্টেক করে ফেলেছি। সত্যি যদি এখানে আসার সাথে সাথেই যখন তিনি কম্পিটিশনের কথা বলেছিলেন তখনই আমার তাদের দুজনকেই বাইরে নিয়ে যাওয়ার দরকার ছিল। তখনই সেখানে সাইয়ান জুমিং এর জামাইকে জিজ্ঞেস করে যে সত্যি কি আপনি এখানে আমাদের মধ্যে কবিতা আবৃত্তির কম্পিটিশন রাখতে চান, কিন্তু কেন, আপনার কি মনে হয় না এটা আনফেয়ার হবে? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে যে আমি যখন আমার রিয়েল ওয়ার্ল্ডে ছিলাম তখন আমি টিভিতে এমনই কিছু কম্পিটিশনের ক্লিপ দেখেছিলাম যে এখানে সেই রুলসগুলোই ফলো করতে হয়, যেই রুলসগুলোর কথা এখানে মিস্টার জুমিং এর জামাই বলেছে। এর মানে যদি এখানে অতটা ডিফিকাল্ট কোশ্চেন অথবা ওয়ার্ড আমাদের সামনে তুলে না ধরা হয় তাহলে খুব সহজেই আমি এই কম্পিটিশনে উত্তীর্ণ হতে পারবো। কিন্তু এটা তো আমাদের প্ল্যানের পুরোপুরি উল্টো, কারণ আমরা যদি এখানে ফিজিক্যাল ফাইট করতাম তাহলে আমি তার উপর আমার সেই টেকনিক ইউজ করতাম যাতে করে সে মেন্টালি অনেকটা উইক হয়ে যেত। কিন্তু এখন যখন দূর থেকেই বসে বসে শুধু কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হবে তখন আমি কি করে তার উপর সেই অ্যাটাকটা করব? সত্যি এটা তো পুরোপুরি আমাদের প্ল্যানের বাহিরে। আর সেখানে বাটলারও এমন কম্পিটিশনের জন্য প্রস্তুত ছিল না, যার জন্য সে সেখানে অনেকটা চিন্তিত হয়ে জুমিং এর জামাইকে আওয়াজ দেয়। তখনই জুমিং এর জামাই সেখানে আরো বলে যে যেহেতু আপনারা দুজনই ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সন, সেহেতু আমার মনে হয় না যে এখানে শুধু কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হলে এটা আপনাদের লেভেল এবং প্রতিভার সাথে ম্যাচ করবে। এটা একেবারেই সামান্যতর হয়ে যাবে। এরই জন্য আমি এই কম্পিটিশনের মধ্যে আরও একটা রুলস অ্যাড করতে চাই, সেটা হলো আপনারা কবিতা আবৃত্তি করতে করতেই
এখানে আপনাদের মার্শাল আর্টও ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আপনাদেরকে একটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে যে এই সময় আমরা কোনো সাধারণ প্লেসে না, আমরা এই সময় অনেক প্রিশিয়াস এক ভিলার ভেতর আছি। তাই এখানে আপনারা একে অপরের উপর এমন কোনো অ্যাটাক করতে পারবেন না যার সাহায্যে এই হলের ভেতরের কোনো আইটেম অথবা এইখানে আপনাদের কম্পিটিশন যারা দেখবে তাদের কোনো ক্ষতি হবে। আর এই বিষয়টাকে মাথায় রেখেই এই কম্পিটিশনটা কন্টিনিউ করতে হবে, বুঝতে পেরেছেন? এইসব বলেই তিনি সেখানে বাটলারের সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে যে আমার জানা মতে আপনি সেই 9 ফ্যান্টম টেকনিকটাকে মাস্টার করে রেখেছেন। সেই টেকনিকের 7th মুভের মধ্যে যেই মেন্টাল অ্যাটাকটা আছে সেই অ্যাটাকটা আপনি খুব সহজেই এখানে ইউজ করতে পারবেন, তাই না? কারণ যদি আপনি এই কম্পিটিশনের মধ্যে শুধু সেই স্কিলটার উপরই ফুল ফোকাস করেন তাহলে নিশ্চয়ই এই কম্পিটিশনটাতে আপনি জিতবেন। এইসব শুনে বাটলারও সেখানে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন আপনি এখানে আমাদের মধ্যে কবিতা আবৃত্তিরই কম্পিটিশন রাখতে চাচ্ছেন। নিশ্চয়ই মিস্টার সাইয়ান আমার তুলনায় কবিতা আবৃত্তির দিক থেকে অনেক বড় এক এক্সপার্ট। আমি তো ওনার সামনে কিছু সময়ও টিকতে পারবো না, তিনি খুব সহজেই আমাকে হারিয়ে দেবেন। এর মানে আমি এখানে অনেক খারাপভাবে হারবো। এইসব শুনে জুমিং এর জামাও সেখানে তাকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে না, আমার মনে হয় না এখানে আপনি যা ভাবছেন তেমন কিছুই হবে। কারণ এখানে আপনি সেই টেকনিকের সাহায্যে তাকে এতটাই উইক করে ফেলবেন যে সে এই কম্পিটিশন আর কন্টিনিউ রাখতেই পারবে না। আর এই প্রস্তাব দেওয়ার সব থেকে বড় কারণ হলো এটা যে যদিও তিনি কাল্টিভেশনের জন্য না, সাহিত্য এবং অন্যান্য দিকের জন্য অনেক বেশি ফেমাস, এরপরও আমার কেন জানি না এটা মনে হচ্ছে যে না হলেও এই সময় ওনার স্ট্রেংথ ইনার ট্রায়ালামের 2nd লেয়ারের কাছাকাছি হবে। তাই যদি সত্যি এখানে আপনাদের মধ্যে ফিজিক্যাল ফাইট করানোর কথা হতো তাহলে হয়তো কিছু মুভের মধ্যেই সে আপনাকে হারিয়ে দিত। তাই আমি এখানে এই কম্পিটিশনটাকেই সিলেক্ট করেছি, বুঝতে পেরেছেন? তাই যখন সেই কম্পিটিশন শুরু হবে তখন শুধু আপনাকে মিস্টার সাইয়ান যখন কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে তখন তাকে ইন্টারাপ্ট করতে হবে যাতে করে সে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। নিশ্চয়ই যদি এরকমটা হয় তাহলে তিনি এখানে কোনোভাবেই কোনো কবিতা আবৃত্তি করতে পারবেন না। এর মানে আপনি খুব সহজেই তাকে হারিয়ে জিতে যাবেন, বুঝতে পেরেছেন? আর এতে তো আমি আপনাকে সাহায্য করবই। এইসব শুনে তো বাটলার সেখানে অনেক বেশি খুশি হয়ে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে ও এই কথা এখন আমি বুঝতে পেরেছি, সত্যি আপনার এই প্ল্যানটা তো অসাধারণ। তখনই সে এখানে আবার জৌমিং এর জামাই বলে যে তাহলে মিস্টার সাইয়ান আপনার কি মনে হয় আমি যে রুলস আর রেগুলেশন এই কম্পিটিশনের মধ্যে লাগু করেছি সেই অনুযায়ী কি আপনি এখানে বাটলারের সাথে কম্পিটিশন করতে চান? কারণ যেহেতু এখানে আপনিও ইনার ট্রায়ালামের 1st লেয়ারে আছেন আর বাটলারও 1st লেয়ারেই আছে, আর উপর থেকে আপনি কবিতা আবৃত্তির দিক থেকে একজন এক্সপার্ট, সেহেতু আমার মনে হয় না এতে কোনো ধরনেরই কোনো প্রবলেম আসবে। কি মিস্টার সাইয়ান, আমি কি এখানে ঠিক বলছি না? এইসব শুনে সাইয়ান বলে আপনি এখানে বলতে চাচ্ছেন যে এই কম্পিটিশনের মধ্যে আমরা একে অপরকে কবিতা আবৃত্তিতে বাধা দিতে পারবো, তাও আমরা নিজেদের মার্শাল আর্ট টেকনিক ইউজ করে। কিন্তু এখানেও একটা শর্ত আছে যে সেই টেকনিকের ইম্প্যাক্টের জন্য যেন এখানের কোনো আইটেমের ক্ষতি না হয় আর এখানে যারা অডিয়েন্স হবে তাদেরও ক্ষতি না হয়। এইসব বলেই সে এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার চোখ ঝিলমিলে ওঠে। আর এরই সাথে সে এখানে চিৎকার করে বলে ও এই কথা, হ্যাঁ অবশ্যই আমি এই রুলস মোতাবেক ওনার বিরুদ্ধে কম্পিটিশনের জন্য তৈরি আছি। এটা বলে সে এখানে ভাবতে শুরু করে সত্যি আমার ক্যালকুলেশন মোতাবেক আমি এখানে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে। এর মানে যখন বাটলার তার কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে তখন আমি বুদ্ধার পানিশমেন্টের সেই 2nd টেকনিক ইউজ করে তাকে বাধা দিতে পারবো। আর এর ইম্প্যাক্ট আমার সেই ফিঙ্গার টেকনিকের দিক থেকে কোনো দিক দিয়েই কম না। এর মানে নিশ্চয়ই আমরা এখনো এখানে আমাদের প্ল্যানে কাজ করতে পারবো। আর প্রথমে তো আমি তাদের পরিকল্পনা শোনার পর এটা ভেবেছিলাম যে আমি এখানে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তার উপর অ্যাটাক করব। এতে করে এই হলের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হতো না, কারণ ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ফুললি আমার কন্ট্রোলের মধ্যেই আছে। কিন্তু এরকমটা করলে এখানে বড় ধরনের লড়াই শুরু হয়ে যাবে, যেটা আমি করতে চাই না।
আর ওপর থেকে আমরা জুমিংয়ের নজরেও চলে আসব। আর যদি এরকম কিছু হয়ে যায় তাহলে এইখানে আমাদের প্ল্যান পুরোপুরি চপাট হয়ে যাবে। কিন্তু আমি ভেবেছিলাম যে তার বিরুদ্ধে অনেক লম্বা এক লড়াই করব, আর সেই লড়াইয়ের মধ্যে তাকে অনেক খারাপভাবে হারিয়ে এই সব কিছুর দোষ কিউনের উপর চাপিয়ে দেব, যে সেই আমার ছদ্মবেশে এখানে এসেছিল আর সেই বাটলারের সাথে লড়াই করে তার অবস্থা এতটা খারাপ করে ফেলেছিল। কিন্তু না, আমি এরকমটা করতে পারবো না, কারণ না জানে এই সময় কিউন কোথায় আছে। আর যদি সে এই সময় এমন কোনো প্লেসে থাকে যেই প্লেসে সে বড় কোনো ঘটনার সাথে জড়িয়ে গেছে, তখন এই সব কিছুর দোষ ঘুরে ফিরে আমার কাঁধেই চলে আসতো। তাই এইখানে যেটা যেভাবে হচ্ছে সেটাই আমার জন্য একেবারে পারফেক্ট, কারণ এই সব কিছু করলে ইয়াং রুইও আমার উপর সন্দেহ করত। আর আমি তো এটাও ভেবেছিলাম যে আমি আমার ইমমর্টাল ফিস্টের সাহায্যে তার সাথে লড়াই করব। কিন্তু যদি সেই অ্যাবিলিটি আমি এখানে ইউজ করি তাহলে নিশ্চয়ই এটা জুমিংয়ের নজরে চলে আসবে। আর একবার যদি জুমিংয়ের নজরে এটা চলে আসে তাহলে নিশ্চয়ই আমার আইডেন্টিটির উপর জুমিংয়ের সন্দেহ চলে আসবে, কারণ সে জানে যে ইমমর্টাল ফিস্ট এই স্কিলটা শুধু 1000 ফেসই শিখে রেখেছে। এর মানে আমি 1000 ফেস। কিন্তু এখন যখন এই সব কিছুই করতে হবে না, সব কিছুই তারা আমার সামনে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, সেহেতু খুব সহজেই আমি এখানে তাদের রুলস ফলো করেই তাদেরকে শেষ করে দেব। আর তারা এই জিনিসটা বুঝতেও পারবে না। তাই আমি কেন এখানে এই কম্পিটিশনের জন্য মানা করব? কখনোই না। আমি তো তাকে এই কম্পিটিশনের সাহায্যেই আমাদের মিশন কমপ্লিট করব। তখনই সেখানে বাটলার বলে, হ্যাঁ, যদি এখানে মিস্টার সাইগানের কোনো আপত্তি না থাকে তাহলে আমিও এই কম্পিটিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এটা শুনে সেখানে ইয়াং রয়ু মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, কি তুমি কেন এই কম্পিটিশনের জন্য এগ্রি হয়েছ? কারণ এখানে তাদের কথা শুনে তো এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যখন তুমি কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে তখন বাটলার তোমার উপর তার মাইন্ড অ্যাটাক করবে। আর সেই অ্যাটাকগুলোর জন্য তুমি এতটাই ডিস্টার্ব হয়ে যাবে যে তুমি আর কোনো কিছু ঠিক করে ভাবতেও পারবে না। আর যখন বাটলারের পালা চলে আসবে তখন জুমিংয়ের জামাই তাকে এতে সাহায্যও করবে। এই সব কিছুর পরও কেন তুমি এই কম্পিটিশনের জন্য এগ্রি হয়েছ? এর মানে কি তোমার কাছে এমন কোনো প্ল্যান আছে যার সাহায্যে তুমি এই সব কিছু হ্যান্ডেল করতে পারবে? এই সব শুনে সাইয়ানো সেখানে এক স্মাইলের সাথে তাকে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ অবশ্যই, তোমাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, আমি এখানে সব কিছুই হ্যান্ডেল করে নেব। আর সেইখানে তাদের দুই পক্ষেরই সম্মতি দেখে জুমিংয়ের জামাই সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি এটা তো খুব ভালো কথা। যদি এখানে আপনাদের দুই পক্ষের মধ্যে কারোর কোনো আপত্তি না থেকে থাকে তাহলে আমরা এখন নির্দ্বিধায় এই কম্পিটিশন শুরু করতে পারবো। এটা বলেই সে সেখানের এক গার্ডকে অর্ডার দিয়ে দেয় যে এই কম্পিটিশনের জন্য যেই সকল আইটেমের প্রয়োজন হবে সেই সকল আইটেম দ্রুত তৈরি করো। এটা শুনে সেখান থেকে সেই গার্ডও এর জন্য এগ্রি হয়ে যায় আর গ্রেড করে বলে, হ্যাঁ স্যার, যত দ্রুত সম্ভব আমি সব কিছুই প্রিপেয়ার করে দিচ্ছি। আর সেইখানের এরকম মাহল দেখে সেখানের পার্টিসিপেন্টরা অনেক বেশি শখ হয়ে বলাবলি করতে শুরু করে দেয় যে কি তারা এখানে এই কম্পিটিশনের জন্য তৈরি হয়ে গেছে। সত্যি আমি আগে কখনোই এরকম কোনো কম্পিটিশন দেখিনি আর এরকম কোনো কম্পিটিশন সম্পর্কেও শুনিনি। তখনই আরো একজন বলে, সত্যি এই কম্পিটিশনটা দেখতে তো অনেক মজা হবে, কারণ এখানে তারা দুজনই ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের পার্সন। তাই এখন এটা দেখা যাবে যে তাদের মধ্যে মেন্টালি কে বেশি স্ট্রং। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই তারা এক এক করে সেখানে এই কবিতা আবৃত্তির কম্পিটিশনের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। তখনই জুমিংয়ের জামাই ব্যালকনি থেকে চাঁদের দিকে তাকিয়ে বলে যে, দেখেছেন আজকের চাঁদটা দেখতে কতটা সুন্দর, আর চাঁদের আলোর রিফ্লেকশনের জন্য পানিটা কত উজ্জ্বল হয়ে আছে, আর এরই সাথে চারপাশে বসন্তের বাতাস বয়ে যাচ্ছে। তাই এটা যেহেতু বসন্তের সময় সেহেতু আজ এখানে আপনাদেরকে বসন্তের উপরই একটি কবিতা আবৃত্তি করতে হবে। এটা শুনে তো সাইয়ান সেখানে অনেকটা খুশি হয়ে যায় আর বলে, কি বসন্ত রিলেটেড? সত্যি আমার জানা মতে এমন অনেকগুলো কবিতা আছে যেই কবিতাগুলোর মধ্যে বসন্ত ঋতুকে হাইলাইট করা হয়েছে।
তাই আমার মনে হয় না এখানে এই কম্পিটিশনের মধ্যে আমার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে। তখনই জুমিং এর জামাই এই রুলসটাকে আরো ডিটেলসে ভেঙে বুঝিয়ে দেয় যে এখানে আপনাদেরকে বসন্ত ঋতু নিয়েই কবিতা আবৃত্তি করতে হবে। আর এখানে যেহেতু আপনারা দুজন, সেহেতু যে প্রথমে কবিতা আবৃত্তি করবে তাকে কবিতার প্রথম শব্দেই বসন্ত ঋতুর কথা রাখতে হবে। আর এরপর যে কবিতা আবৃত্তি করবে তাকে দ্বিতীয় অক্ষরে বসন্ত ঋতুর কথা রাখতে হবে। এভাবেই যে তৃতীয়বার কবিতা আবৃত্তি করবে তাকে তৃতীয় ওয়ার্ডে, এভাবেই একের পর এক আপনাদেরকে 14 বার কবিতা আবৃত্তি করতে হবে। আর এই 14টি কবিতার মাধ্যমেই একটি কবিতা চক্র তৈরি হবে। এই সব শুনে সেখানে সাইয়ান অনেকটা শক হয়ে বলে, হোয়াট দ্য হেল, এখানে সেই সব কি আলতু ফালতু কথা বলছে। আমি তো ভেবেছিলাম যে কবিতার মধ্যে বসন্ত ঋতুর কথা থাকলেই হবে, কিন্তু এখানে সে স্টেপ বাই স্টেপ 14 বার বসন্ত ঋতুর কথা আনার কথা কেন বলছে। আমি তো এই সম্পর্কে কিছুই জানতাম না। তাকে এতটা শক হতে দেখে জমিং এর জামাই জিজ্ঞেস করে যে কি হলো মিস্টার সাইয়ান, এখানে কি আপনার কোনো প্রশ্ন আছে? এটা শুনে সাইয়ান সেখানে এক অকওয়ার্ড স্মাইলের সাথে বলে, না না, এখানে আমার কোনো প্রশ্ন নেই। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি আমি যেমনটা ভেবেছিলাম এটা তো তার থেকেও অনেক বেশি কঠিন। কারণ আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে যেই কবিতা আবৃত্তির প্রতিযোগিতা দেখেছিলাম সেটা তো এতটা টাফ ছিল না। তখনই পেছন থেকে ইয়াং রুইউ মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, কি হলো, এখানে কি কোনো প্রবলেম আছে? আর তুমি কি সত্যিই এটা হ্যান্ডেল করতে পারবে? এইসব শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, তোমাকে এই বিষয়ে টেনশন করতে হবে না, সবকিছুই আমার উপর ছেড়ে দাও, আমি খুব সহজেই হ্যান্ডেল করে নেব। এটা বলেই সে সেখানে ভেতরে ভেতরেই অনেকটা ঘাবড়ে ভাবতে শুরু করে, ধেত্তেরি, আমি এখানে নিজেকে একটু বেশি ভেবে ফেলেছিলাম। কিন্তু না, এই কম্পিটিশনের রুলস সত্যিই অনেক কঠিন, কিন্তু কোনো সমস্যা নেই। যেহেতু এখনো আমার কাছে এমন অনেকগুলো কবিতা আছে যার সাহায্যে আমি এই কম্পিটিশনটা কন্টিনিউ রাখতে পারবো, সেহেতু আমার এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর এমনিতেও আমি এখানে এই কম্পিটিশন জেতার জন্য লড়াই করছি না, আমি এখানে শুধু ততটা সময় টিকতে চাই যতটা সময় আমি এখানে তাকে মেন্টালি উইক না করে দেই। কারণ একবার তাকে মেন্টালি উইক করে দেওয়ার পর আমি নিশ্চয়ই নিঃসন্দেহে এখানে জিতে যাব। আর এই জিত এই কম্পিটিশনের হবে না, সেটা হবে আমাদের প্ল্যানের জিত। তখনই সেখানে জুমিং এর জামাই বলে, ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের কম্পিটিশন শুরু করতে যাচ্ছি, কিন্তু এর আগে আমি লাস্ট বারের মতো আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে আপনারা যখনই একটা নতুন কবিতা আবৃত্তি করবেন তখন আপনাদেরকে কবিতা তৈরি এবং আবৃত্তির জন্য 3 মিনিটই সময় দেওয়া হবে, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। আর এই সময়ের মধ্যে যদি আপনারা কবিতা আবৃত্তি করতে না পারেন তাহলে কিন্তু সেই রাউন্ডে আপনারা হেরে যাবেন। তাহলে এখন যখন সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলুন শুরু করা যাক। এখানে জুমিং এর জামাইয়ের এই কম্পিটিশনের অ্যানাউন্সমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।